সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের ৪র্থ অধ্যায় HTML এর ওয়েব স্ট্রাকচারের কাঠামো পড়াবো। ঠিক আছে? ওয়েব স্ট্রাকচার বা কাঠামো। তো এখানে ওয়েব স্ট্রাকচার কাঠামো ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী এই কাঠামোকে ৪ ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? তো বৈশিষ্ট্য অনুযায়ী আলাদা, আবার গঠন বৈচিত্র্য অনুযায়ী ২ প্রকার হয়। ঠিক আছে? এখানে বৈশিষ্ট্য অনুযায়ী ৪ প্রকার, আবার গঠন বৈচিত্র্য অনুযায়ী ২ প্রকার হয়ে যায়। ঠিক আছে? তো এটা আমরা পরে আসতেছি। তো আপাতত বৈশিষ্ট্য অনুযায়ী ৪ প্রকার কি, কি? সেটা হচ্ছে ১ নম্বরে হায়ারার্কিক্যাল বা ট্রি, এর ২ টা নাম, একটা হায়ারার্কিক্যাল অথবা ট্রি বলতে পারেন। ঠিক আছে? তারপর হচ্ছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক, তারপর লিনিয়ার বা সিকোয়েন্স, হাইব্রিড বা কম্বিনেশন। ঠিক আছে? এই ৪ টা। তো ১ম এ দেখি ১ নম্বরে যেটা হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামোটা কি? তো হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো এই পেজগুলো শাখায় প্রশাখায়, ঠিক আছে? শাখায় প্রশাখায় সাজানো থাকে। সেটাই হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। তো এটা ট্রি মানে আমরা জানি গাছ। তো আসলে এই শাখাটা এমনভাবে সাজানো থাকে গাছের মতো যে এটা প্রধান কাণ্ড। এই প্রধান কাণ্ড থেকে, ঠিক আছে, মেইন কাণ্ডগুলো আছে, তার থেকে আবার শাখা প্রশাখা কাণ্ডগুলো আছে। ঠিক আছে? তো শাখায় প্রশাখায় থাকলে বুঝবেন যে এটা ট্রি বা হায়ারার্কিক্যাল। তো এখানে আপনাদের বৈশিষ্ট্যগুলা মনে রাখতে হবে। এটার একটা হোম পেজ থেকে, হোম পেজ থেকে সাব পেজ, সাব পেজ থেকে হোম পেজ থেকে মেইন পেজ, মেইন পেজ থেকে সাব পেজ। ঠিক আছে? এগুলান থাকে। তো এটা হচ্ছে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? এটা হচ্ছে বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে, যেমন স্কুল, কলেজ, ব্যাংক, বীমা, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয়। ঠিক আছে? এবং উদাহরণস্বরূপ দেয়া আছে Facebook। ঠিক আছে? এই Facebook এ কিন্তু এই স্ট্রাকচার অনুযায়ী চলে বা তৈরি করা হয়েছে। ঠিক আছে? তো ট্রি কাঠামো কিন্তু আরো অনেক প্রকার আছে। নিচে দেখি আমরা পিকচারগুলো। আপনাদের কিন্তু এখানে পিকচারগুলো মনে রাখতে হবে। ঠিক আছে? এই পিকচারগুলোই দেখেন। এই শাখায় প্রশাখায় এটা আছে। এই যে এই শাখা থেকে এই শাখা, এই শাখা থেকে এইগুলো বের হয়েছে। তার মানে এটা ট্রি। তারপর এভাবে থাকতে পারে, আবার এইভাবে থাকতে পারে। এরকম থাকলে বুঝতে হবে আপনাদের ট্রি কাঠামো। ঠিক আছে? তারপরে এই যে এগুলানের কিন্তু ট্রি কাঠামো। এই চিত্রগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তারপরে আমরা যাচ্ছি নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক। ঠিক আছে? নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক। তো যে ওয়েবসাইটের কাঠামোতে সবগুলো পেজ একটি অপরটার সাথে একাধিক লিঙ্কে যুক্ত থাকে সেটা হচ্ছে নেটওয়ার্ক কাঠামো বলা হয়। ঠিক আছে? তো এখানে দেখেন অনেকগুলো পেজ থাকে। পেজের সাথে একটা পেজের সাথে অন্য পেজের একাধিক সংযোগ। ঠিক আছে? তো একাধিক সংযোগ থাকলে বুঝবেন যে এটা হচ্ছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক। এটা কিন্তু একটু জটিল। ঠিক আছে? স্ট্রাকচারটা কিন্তু খরচও বেশি। কিন্তু সুবিধা মোটামুটি মানে ভালো। তো এটা ব্যবহার করা হয় কোন ওয়েবসাইটে? এটা ব্যবহার করা হয় ওয়েবকিডিয়াতে। অর্থাৎ আমরা যে বিশ্বকোষ হিসাবে ওয়েবকিডিয়াকে চিনি, বিশ্বকোষ। তো সেই বিশ্বকোষটা ওয়েবকিডিয়া হচ্ছে তোমার এই স্ট্রাকচার অনুযায়ী হয়। আবার এরকমও থাকতে পারে ৪ টে মিলিয়া বা ৩ টে মিলিয়া। ঠিক আছে? এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে। এগুলো কিন্তু নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক। দেখেন এখানে সংযোগ কিন্তু ডাবল আছে। এখানে চতুর্দিকে একটা সংযোগ, মাঝ দিয়েও একটা সংযোগ। এই চতুর্দিকে সংযোগ, মাঝ দিয়েও সংযোগ। ঠিক আছে? এরকম থাকলে বুঝবেন যে এটা ওয়েব লিঙ্ক। ঠিক আছে? স্ট্রাকচার। তারপরে আসেন লিনিয়ার। ঠিক আছে? লিনিয়ার হচ্ছে যে ওয়েবসাইটের পেজগুলো ক্রমানুসারে মানে সিরিয়াল আকারে বা ক্রমানুসারে ১, ২, ৩, ৪ এরকম করে করার যে স্ট্রাকচার তাকে লিনিয়ার স্ট্রাকচার বলে। ঠিক আছে? তো এখানে আরেকটা কথা মনে রাখবেন, এই কথাটা যদি লাস্ট, নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট এই অপশনগুলো থাকে তাহলে বুঝবেন যে লিনিয়ার স্ট্রাকচার। ঠিক আছে? তারপর এটা ব্যবহার করা হয় ইউটিউবে কোন ওয়েবসাইটের স্ট্রাকচার কোথায় ব্যবহার করে এটা কিন্তু মনে রাখবেন এমসিকিউর জন্য। তারপরে এখন দেখেন এই যে পেজ P1, P2, P3 একটা পেজ আরেকটা পেজের সাথে ডাবল তীরে যুক্ত আছে। এরকম ডাবল তীরে যুক্ত থাকলে বুঝবেন যে লিনিয়ার, অথবা সিঙ্গেল তীর ২ দিকে মাথা। ঠিক আছে? একটা তীরে কিন্তু ২ দিকে মাথা ২ থাকে, তারপরে বুঝবেন যে লিনিয়ার। যদি এরকম দেখেন হোম পেজ থেকে ১ নম্বর পেজ, ২ নম্বর পেজ, তারপর ঘুরিয়ে একদম সার্কেল আকারে মানে সার্কেল আকারে থাকলে এটাও লিনিয়ার। ঠিক আছে? এই যে এটা দেখেন এটা লিনিয়ার। তারপরে যে এগুলো লিনিয়ার। ঠিক আছে? ডাবল তীরে আছে। তারপর দেখেন এই পেজ থেকে এই পেজে আসছে এই ডাবল তীর সংযুক্ত আকারে। ঠিক আছে? এটাও লিনিয়ার। তারপরে এটা লিনিয়ার। তারপরে এই চিত্রটা এটা ভেরি ইম্পোর্টেন্ট। এটা বোর্ডে প্রশ্নতে আসছিল এই চিত্রটা। এটা লিনিয়ার। কারণ এই দেখেন এটা সার্কেলের কাছে। তো এইটা থেকে এইটা, এটা থেকে এটা, এই টাইপের আবার ঘুরিয়ে আসি পেছনে। ঠিক আছে? অর্থাৎ সার্কেলের মতো করে স্ট্রাকচারটা, তাহলে এটা হবে লিনিয়ার। বুঝছেন এখন? তো এখানে চিত্রগুলো মনে রাখতে হবে আপনাদের। তারপরে আসে সর্বশেষ হাইব্রিড বা কম্বিনেশন, অর্থাৎ এগুলান যে আমরা ৩ টা ট্যাগ, ৩ টা যে স্ট্রাকচার পড়লাম ট্রি, ওয়েব লিঙ্ক আর একটা হচ্ছে লিনিয়ার। এই ৩ টা মিলে যে নতুন একটা ফ্রি স্ট্রাকচার তৈরি করা যায় সেটা হলো হাইব্রিড বা কম্বিনেশন। আপনারা জানেন হাইব্রিড মানে হচ্ছে সংকরজাত, অর্থাৎ মিশ্রিত। অনেকগুলো মিশ্রণ নিয়ে একটা তৈরি হয়। তো একাধিক কাঠামো ব্যবহার করে ডিজাইন করা ওয়েবসাইটটিকে হাইব্রিড বা কম্বিনেশন বা মিক্স, ঠিক আছে, স্ট্রাকচার বলা হয়। তো
তো গুগল আমাদের বৃহৎ বা জনপ্রিয় সার্চ ইঞ্জিন আছে গুগল। এই গুগলের ওয়েবসাইট মূলত হাইব্রিড কম্বিনেশন, ঠিক আছে, স্ট্রাকচার দিয়ে চলে, ঠিক আছে। তো এখানে দেখেন এই যে স্ট্রাকচারটা দিয়ে আছে হোম, পেজ 1, পেজ 3। তো এটা কিন্তু হচ্ছে ট্রির মতো স্ট্রাকচার। তো ট্রির মতো স্ট্রাকচার শাখায় পর শাখায় ট্রি, তারপর একটা পেজ 3 পেজ থেকে 4 পেজ 5 পেজ, এটা ফির ডাবল ট্রি যুক্ত আছে। ডাবল ট্রি থাকলে আমরা জানি লিনিয়ার, ঠিক আছে। এরপর এই পেজগুলোর সাথে আন্তঃসংযোগ আছে, এই যে 3টা পেজের সাথে নিজেদের মধ্যে ডাবল সংযোগ আছে। আমরা জানি ডাবল সংযোগ থাকলে কি হয়, নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক। তো এই 3টা স্ট্রাকচার মিলে যেটা হবে সেটা হচ্ছে হাইব্রিড কম্বিনেশন, ঠিক আছে। এই হলো 3টা ওয়েবসাইটের ওয়েবসাইটের বৈশিষ্ট্য। এটা হচ্ছে আপনাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, ঠিক আছে। এটা হলো বৈশিষ্ট্যের উপর, গঠন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আবার ফির 2 প্রকার। তো এখন এটাকে আমরা সিকিউ গুলো দেখে আসি কেমন করে আসে, ঠিক আছে। এখানে দেখেন যে ঢাকা বোর্ড 19-এর এই চিত্রটা হচ্ছে নেটওয়ার্কিং, ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্কিং। তারপরে যে এটা হচ্ছে লিনিয়ার, দেখেন ভালো করে নিচের এই তীরগুলো ডাবল তীর আছে, মানে ডাবল বলতে একটা 2 দিকে মাথা, তাহলে হচ্ছে লিনিয়ার। আর এটা দেখেন শাখায় প্রশাখায় আছে টিভি, ঠিক আছে। তো এরকম করে আপনাদের চিনতে হবে। তারপরে যে এই চিত্র 2 যেটা বললাম না যে বোর্ডে ছিলাম, এটা কিন্তু লিনিয়ার। তারপরে চিত্র 1 এটা লিনিয়ার, আর চিত্র 2 হচ্ছে টিভি। তারপর চিত্র 1 এটা হচ্ছে আপনার ওয়েব লিঙ্ক, তারপরে এটা টি, এটা লিনিয়ার। তারপরে এটা হচ্ছে আপনার অবশ্যই টিভি, ঠিক আছে। তারপরে এটা টিভি আন্নার, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের 4টা ওয়েব স্ট্রাকচারের বর্ণনা এবং সিকিউ গুলো দেখাই দিলাম, ঠিক আছে। এখন আমরা দেব গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে আবার 2 প্রকার, ঠিক আছে। এই যে গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইট আবার 2 প্রকার হতে পারে, যত 1 নম্বর হলো স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হলো ডাইনামিক। তো স্ট্যাটিক মানে হচ্ছে স্ট্যাটিক ইংরেজি শব্দ, এর মানে হচ্ছে স্থির ওয়েবসাইট। যে সকল ওয়েবসাইট ডেটা মান, বানানটা আসলে ভুল আছে এখানে, ওয়েবসাইটের ডেটা মান ওয়েব পেজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় না, তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে, ঠিক আছে। তো এখন এটা এই ওয়েবসাইটের সমস্যা হলো এটা তৈরি করার পর ডেটা মান পরিবর্তন করতে পারবেন না, ঠিক আছে। তো এটা হচ্ছে ছোটখাটো কোম্পানির ক্ষেত্রে তৈরি করা হয় বা ব্যক্তিগত ওয়েবসাইট হিসেবে তৈরি করা হয়। তো এখানে বৈশিষ্ট্যগুলো মনে রাখবেন। বৈশিষ্ট্যগুলো হচ্ছে কেবলমাত্র সার্ভার থেকে ক্লায়েন্টের একমুখী কমিউনিকেশন। ভালো করে মনে রাখবেন, সার্ভার থেকে ক্লায়েন্টের একমুখী কমিউনিকেশন, ঠিক আছে। তারপর হচ্ছে অর্থাৎ সার্ভার থেকে যেটা দিবে শুধু সেটাই গ্রাহকরা নিতে পারবে, গ্রাহকরা কখনো কোনো কিছু পাঠাতে পারবে না। তারপর ওয়েবসাইটে সার্ভার এবং ব্রাউজারের মধ্যে উভয়মুখী ডেটা সরবরাহ করে না, ঠিক আছে। কারণ এটা একমুখী, তাই উভয়মুখী ডেটা সরবরাহ করবে কেমনে। তারপর এটা তৈরি হয় HTML এবং CSS ভাষা ব্যবহার করে। কি ভাষা? HTML এবং CSS, আর শুধু 2টা ভাষা। এখানে সুবিধা কি? সুবিধা একটা বেশি, এটা খরচ কম, ঠিক আছে। কন্টেন্ট কম থাকে, ঠিক আছে। আপলোড হতে সময় কম লাগে, ঠিক আছে। কন্টেন্টগুলো নির্দিষ্ট থাকে, এইগুলা। সবচেয়ে অসুবিধা হলো এখানে সবগুলো পয়েন্ট আমরা শুধু হলুদ মার্কটা, অর্থাৎ হলুদ মার্ক বা ইয়েলো মার্ক যেগুলো আছে সেগুলো হচ্ছে এগুলো মানে ইম্পর্টেন্ট, এই বৈশিষ্ট্যগুলা ইম্পর্টেন্ট। তো ব্যবহারকারী বা ভিজিটরদের নিকট হতে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে না। ভালো করে মনে রাখবেন, কার ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে না, সেটা হলো স্ট্যাটিক ওয়েবসাইটে। অর্থাৎ ব্যবহারকারীর নিকট থেকে কোনো ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে না এই স্ট্যাটিক ওয়েবসাইটে, ঠিক আছে। তারপর আসেন ডায়নামিক ওয়েবসাইট। ডায়নামিক ওয়েবসাইট হলো পরিবর্তনশীল যে ওয়েবসাইটের ডেটা মান ওয়েব পেজে লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায়, তাকে ডায়নামিক ওয়েবসাইট বলে, ঠিক আছে। তো এখন বৈশিষ্ট্যগুলো এটা যে এটা ওয়েবসাইটটি সার্ভার এবং ব্রাউজারকারীর মধ্যে উভয় ডেটা সরবরাহ করে, ওটা কিন্তু স্ট্যাটিক কিন্তু করে না, আর এটা করে। আর ওয়েবসাইট ব্যবহারকারী তথ্য আদান প্রদান ও তথ্য আপডেট করতে পারে, ওটা কিন্তু পারে না, ঠিক আছে। এটাতে আপডেট করতে পারে। আর এটার ওয়েবসাইটটি তৈরি করা HTML থাকবে, HTML এর সাথে PHP, ASP, JSP, .NET, জাভা স্ক্রিপ্ট, MySQL ভাষা ব্যবহার করা হয়, ঠিক আছে। ওখানে শুধু HTML আর CSS ব্যবহার করা হয়। আর এখানে সবচেয়ে বড় সুবিধা হলো এটা ব্যবহারকারী বা ভিজিটরদের নিকট হতে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে, ওটা কিন্তু থাকে না স্ট্যাটিকে। আর অসুবিধা হলো এটা ডাটাবেস ব্যবহৃত হয় বলে
ব্যবহারকারী ব্রাউজারে লোড হতে বেশি সময় নেয়, ঠিক আছে? এবং এটার খরচও বেশি, ঠিক আছে? তো এই হচ্ছে আর এই ডাইনামিক ওয়েবসাইটটা ব্যবহার করা হয় মূলত পরিবর্তনশীল সবখানে। তবে একটা উদাহরণ বেশি যে ব্যবহার করা হয় সেটা হলো ক্রিকেট খেলা বা ফুটবল খেলার অর্থাৎ খেলাধুলার যে লাইভ স্কোরগুলা, ঠিক আছে, প্রকাশ করে না? এগুলো হচ্ছে আমাদের ডাইনামিক ওয়েবসাইট। কারণ প্রতিনিয়ত এগুলোর ডেটা মানগুলো পরিবর্তন করা লাগতেছে। যার কারণে আমাদের এই ফুটবল খেলা বা ক্রিকেট খেলার স্কোর যেগুলো আমরা দেখি, এগুলোর মূলত ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে? তো এখন এই ডাইনামিক আর স্ট্যাটিক আপনাদের দেখালাম। এর প্রশ্নগুলো আপনাদের দেখাচ্ছি এখন। কোন প্রশ্ন থাকলে বুঝবেন যে ডাইনামিক আর স্ট্যাটিক। এখানে দেখেন ঘ নম্বরটা ৬ এর উদ্দীপকের ২ সি-তে ২ এর ওয়েবসাইট কাঠামোটির ব্যাখ্যা। এটা তো লিনিয়ার, তখন তো বললাম এটা না আমাদের। হুম, এখানে দেখেন ১১ নম্বরটা। আ বিশেষজ্ঞ আ বিশেষজ্ঞ ২ ধরনের সমাধান দিলেন। এখানে উদ্দীপকটা পড়তে হবে মনে হয় কর্তৃপক্ষ। বিশেষজ্ঞ ২ ধরনের সমাধান দিলেন। ১ম পদ্ধতিতে খরচ কম, নিয়মিত ডেটা আপডেট করতে সমস্যা হবে। ঠিক আছে? এইটা বুঝতে হবে। কোন ওয়েবসাইটে আমাদের খরচ কম হয়, নিয়মিত ডেটা আপডেট করা যায় না, এটা ভেবে নিতে হবে। তো স্ট্যাটিক ওয়েবসাইট এটা, যে স্ট্যাটিকে আমাদের খরচ কম কিন্তু নিয়মিত ডেটা আপডেট করা যায় না। ঠিক আছে? তারপর দ্বিতীয় পদ্ধতিতে খরচ বেশি কিন্তু নিয়মিত ডেটা আপডেট করা যাবে। তার মানে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ডাইনামিক। তাহলে বিশেষজ্ঞ দলের মধ্যে সমাধান দ্বয়ের মধ্যে কোনটি আলোর সোপান বিদ্যালয়ের জন্য উত্তম হবে? তাহলে এই দুটির মধ্যে অবশ্যই আমাদের ডাইনামিকটা উত্তম হবে। ঠিক আছে? তো এরকম কিন্তু প্রশ্ন থাকে। আরো কয়েকটা দেখাচ্ছি। হোম পেজ না, হ্যাঁ, এখানে একটা আছে ঘ নম্বরটা। আগে উদ্দীপকটা নিয়ে আসি। তবে সরকার বর্তমানে স্কুল, কলেজে হালনাগাদ তথ্য উপস্থাপনের জন্য ওয়েবসাইট তৈরি করার নির্দেশ দিয়েছে। হালনাগাদ, ঠিক আছে? অর্থাৎ আপডেট যেটা। তো এখন কর্তৃপক্ষের গৃহীত ব্যবস্থা সরকারের নির্দেশ পুরোপুরি বাস্তবায়নের জন্য যা করণীয়। তো এটা আপনাদের আপনাদের এটা স্ট্র্যাটেজি আছে, আপনাদের ডাইনামিক করতে হবে। ঠিক আছে? যেহেতু তথ্য হালনাগাদ করতে হবে, হালনাগাদ করার জন্য আমাদের ডাইনামিক ওয়েবসাইট হয়। ঠিক আছে? আর স্ট্যাটিক ওয়েবসাইট হবে না কোনোদিনও। তারপরে দেখেন এখানে একটা প্রশ্ন আছে। আ সাইটটিতে সাইটটিতে ভিজিটরদের মতামত প্রদানের কোনো প্রকার ব্যবস্থা নেই। তো ওখানে কিন্তু আমরা পড়েছি কোন ওয়েবসাইটে, ঠিক আছে, মতামত নেয়া যায় না। গ্রাহকদের বা ভিজিটরদের বা ব্যবহারকারীদের নিকট থেকে কোনো মতামত নেয়া যায় না কোন ওয়েবসাইটে। ঠিক আছে? এটা ছিল স্ট্যাটিক ওয়েবসাইট। ঠিক আছে? তো এখন ওয়েবসাইটটিতে ভিজিটরদের মতামত গ্রহণের জন্য গৃহীত প্রয়োজনীয় পদক্ষেপ বিশ্লেষণ করো। তো আগে উল্লেখ করতে হবে আপনাদের যে ভিজিটরদের মতামত প্রদান বা কোনো ব্যবস্থা থাকে না স্ট্যাটিক ওয়েবসাইটে। স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্যগুলো দিয়ে দেবেন। দেওয়ার পর এখন বলবেন যে এখন ভিজিটরদের মতামত গ্রহণের জন্য আমাদের দিতে হবে ডাইনামিক ওয়েবসাইটে কনভার্ট করতে হবে বা নিয়ে আসতে হবে। এটার জন্য HTML এর সাথে CSS, PHP, JSP, ASP এই ভাষাগুলো ব্যবহার করতে হবে এবং এখানে ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্যগুলো দিয়ে দেবেন যে এখানে ভিজিটরদের মতামত নেওয়ার ব্যবস্থা থেকে উভয়মুখী ডেটা সরবরাহ করি। ঠিক আছে? তো এখানে কিন্তু ডাইনামিক আর স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারলে এগুলো অ্যান্সার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আ আর হচ্ছে কি দেখি, তারপরে দেখেন এই যে ৩১ নাম্বার, করিমনগর মাদ্রাসার ওয়েবসাইটের অধ্যক্ষ এবং শিক্ষক মণ্ডলীর ছবি ছাড়া তালিকা দেয়া আছে। সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক অধ্যক্ষ মহোদয়ের ছবি সহ, ঠিক আছে, ওয়েবসাইট পাবলিশ করার জন্য আইসিটি শিক্ষককে বললেন। তিনি জানালেন বর্তমান অবস্থায় মাদ্রাসার ওয়েবসাইটটি ছবি আপলোড করা সম্ভব নয়। কারণ কি? এটা স্ট্যাটিক ওয়েবসাইটে আছে। যার কারণে ছবি যুক্ত করা সম্ভব নয়। ঠিক আছে? উক্ত সমস্যা সমাধানের জন্য অধ্যক্ষ মহোদয় আইসিটি শিক্ষকের বিশেষজ্ঞর পরামর্শ নেওয়ার নির্দেশ দিলেন। তাহলে উদ্দীপকে দেখেন গ নম্বর, আলোর উদ্দীপকের আলোকে মাদ্রাসার ওয়েবসাইটটির বর্তমান অবস্থা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটের আ বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধাগুলো দিয়ে দেবেন। তারপরে এখন
সমস্যা সমাধানে বিশেষজ্ঞদের মতামত কি রূপ হতে পারে? তো অবশ্যই বিশেষজ্ঞরা বলবে যে এটাকে ডাইনামিক ওয়েবসাইটে পরিবর্তন করার জন্য। ডাইনামিক ওয়েবসাইটে নিয়ে আসার জন্য কি করতে হবে? HTML এর সাথে ASP, JSP, PHP ভাষাগুলো ব্যবহার করতে হবে এবং ডাইনামিক ওয়েবসাইটে যে বৈশিষ্ট্য, সুবিধাগুলো উল্লেখ করিয়ে দিতে হবে। ঠিক আছে? এইভাবে আনসার করবেন। তারপরে এখানে দেখেন সাইটটিতে ভিজিটরদের মতামত প্রদানের কোনো ব্যবস্থা নেই। তার মানে এটা আপনাদের স্ট্যাটিক ওয়েবসাইট, আর মতামতের ব্যবস্থা চালু করতে গেলে ডাইনামিক ওয়েবসাইটে নিয়ে আসতে হবে। ঠিক আছে? তো এরকম প্রশ্ন থাকবে। তো এই ছিল আমাদের ওয়েব স্ট্রাকচার। গঠন বৈশিষ্ট্যের উপর 2 প্রকার আর বৈশিষ্ট্যের উপর 4 প্রকার। ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবেন। তো এই ছিল গঠন স্ট্রাকচারের উপর ভিত্তি করে আমাদের HTML এর টপিক। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।